এখানে স্বাভাবিক একটি বিভ্রম। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 409 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকছে দুটো ঘটনা, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে দুটো ঘটনাই যারা পাঠিয়েছে তারা তাদের নাম প্রকাশে অনিচ্ছুক। কিন্তু তাতে আমাদের কোনো অসুবিধে নেই। তোমাদের বলতে চাই যে তোমরাও আমাদেরকে ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও। কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাব আজকের প্রথম ঘটনায়। নমস্কার রাজদা, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি নিজের নাম না প্রকাশ করায়। আমি পেশায় একজন ভিডিওগ্রাফার। মূলত ডকুমেন্টারি শুট করি, লোকাল কারিগর, পুরনো পেশা, হারিয়ে যেতে বসা শিল্প এসব নিয়েই কাজ করি। 2023 সালের শেষের দিকে এক পরিচিতের মাধ্যমে একটা কাজ পাই চন্দননগরের এক পুরনো মিষ্টির কর্মশালা, যেখানে নাকি এখনো শত বছরের পুরনো রেসিপিতে মিষ্টি তৈরি হয়। আর মিষ্টি খেতে আমিও ভালোবাসি। তবে এখানে মিষ্টি খাওয়াটাকে ভালোবাসা না দিয়ে বা গুরুত্ব না দিয়ে কাজটাকেই গুরুত্ব দিয়েছিলাম। তবে প্রথমে বিষয়টা খুব সাধারণই মনে হয়েছিল। এমন অনেক কাজ আমি করেছি, কিন্তু তখনও জানতাম না ওই শ্যুটটাই আমার জীবনের সবচেয়ে অদ্ভুত, অস্বস্তিকর এবং ব্যাখ্যাতীত অভিজ্ঞতায় পরিণত হবে। চন্দননগরে পৌঁছালাম এক শীতের সকালে। হালকা কুয়াশা, গঙ্গার ধারের ঠান্ডা হাওয়া আর পুরনো ফরাসি স্থাপত্যের বাড়িগুলো সব মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ। কর্মশালাটা ছিল এক পুরনো বাড়ির ভেতরে। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই যে ভেতরে কি চলছে। আর সেই কর্মশালার দরজাটা যেন অনেক বছর ধরে একই রকম আছে, কাঠের, ভারী, কিঞ্চিত বেঁকে গেছে। আমাকে রিসিভ করতে এলেন সেই কর্মশালার বর্তমান মালিক। নামটা যদিও বদলিয়ে বলছি রক্তিম বাবু। বয়স প্রায় 50-এর কাছাকাছি। চোখে ক্লান্তি, কিন্তু কথাবার্তায় ভদ্রতা আছে। তিনি আমার নাম নিয়ে সম্বোধন করে বললেন। আমি হেসে বললাম, হ্যাঁ আমি সে। আর তাকে জানালাম যে আজ আর কাল 2 দিন শ্যুট করব। তিনি মাথা নেড়ে বললেন, ঠিক আছে, তবে একটা কথা, রাতের শ্যুট করতে পারবেন? আমি একটু অবাক হয়ে বললাম, রাতের শ্যুট? তিনি আমাকে উত্তরে বললেন, হ্যাঁ, আসল কাজটা কিন্তু রাতেই হয়। আমি ভাবলাম হয়তো তাজা মিষ্টি বানানোর জন্য রাতে কাজ বেশি হয়, তাই তেমন গুরুত্ব দিলাম না। কর্মশালার ভেতরে ঢুকেই প্রথমে একটা গন্ধ পেলাম, খাঁটি ছানার গন্ধ। চিনির হালকা পোড়া মিষ্টির গন্ধ, আর তার সঙ্গে মিশে আছে পুরনো কাঠ আর স্যাঁতস্যাঁতে দেয়ালের গন্ধ। একটা বড় ঘর, মাঝখানে বড় বড় কড়াই, পাশে কাঠের টেবিল, আর এক কোণে পুরনো একটা ঘড়ি টিক টিক শব্দ করছে। ঘড়িটাকে দেখে মনে হলো বয়স হয়তো আমার থেকেও বেশি হবে। ঘরের মধ্যে কয়েকজন কাজ করছিল, কিন্তু তাদের মধ্যে একজনকে দেখেই আমার চোখ আটকে গেল। চেহারায় এক অদ্ভুত গাম্ভীর্য। বয়স বোঝা কঠিন, হয়তো 40, হয়তো 60, হয়তো 50। চুপচাপ নিজের কাজ করছে, ছানা কেটে গোল করে শিরায় ফেলছে। রক্তিমবাবু বললেন, ও হলো নিতাই, আমাদের সবচেয়ে পুরনো কারিগর। তবে এই নামটাও আমি বদলে বললাম। আমি এগিয়ে গিয়ে বললাম, নমস্কার, আমি শ্যুট করতে এসেছি। নিতাই একবার তাকালো, তারপর আবার কাজের দিকে মন দিল। তার চোখে একটা এমন দৃষ্টি ছিল যেটা একসঙ্গে ক্লান্ত, সতর্ক আর কিঞ্চিত ভয়ার্ত। কিন্তু কেন সেটা বুঝতে পারলাম না। দিনের শ্যুট খুব স্বাভাবিকই চলল। ক্যামেরা, লাইট, ইন্টারভিউ সবকিছু ঠিকঠাক। কিন্তু বিকেলের দিকে একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। ঘরের এক কোণে একটা ছোট দরজা সবসময় বন্ধ থাকে, কেউ ওদিকে যায় না। আমি রক্তিমবাবুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, ওই ঘরটা কি? তিনি একটু থামলেন, তারপর বললেন, ওটা পুরনো স্টোর রুম, এখন আর ব্যবহার হয় না। আমি জিজ্ঞাসা করলাম, দেখা যাবে?
তিনি সরাসরি না বললেন না, কিন্তু এড়িয়ে গেলেন। বললেন, ওখানে কিছু নেই, শুধু ময়লা, আপনার কাজের কিছু না। আমি আর জোর করিনি। সেদিন রাতে প্রথম শ্যুট করতে গেলাম। রাত প্রায় 11টা। বাইরে পুরো এলাকা প্রায় নিস্তব্ধ। মাঝে মাঝে দূরে ট্রেনের শব্দ ভেসে আসছে। কর্মশালার ভেতরে ঢুকতেই আবার সেই গন্ধ। নিতাই একাই কাজ করছিল। আমি জিজ্ঞাসা করলাম, আপনি একা? বাকিরা কোথায়? সে নিচু গলায় বলল, রাতে আমি একাই কাজ করি। আমি বললাম, একা এত বড় জায়গায়? সে কিছু বলল না। শ্যুট শুরু হলো। ক্যামেরা চালু, আমি ফ্রেম নিচ্ছি। নিতাই কাজ করছে। বেশ অনেকক্ষণ কেটে গেছে। হঠাৎ লক্ষ্য করলাম সেই ঘরের কোণের ওই বন্ধ দরজাটা হালকা নড়ে উঠল। প্রথমে ভাবলাম হাওয়া, কিন্তু দরজাটা ভারী কাঠের, এভাবে নড়ার কথা নয়। আমি ক্যামেরা সেই দিকে ঘুরিয়ে দিলাম। দরজাটা এখন একেবারে স্থির। আমি নিতাইকে বললাম, ওই দরজাটা খোলা যায়? সে থেমে গেল। ধীরে ধীরে আমার দিকে তাকালো। তার চোখে এবার স্পষ্ট আতঙ্ক। গম্ভীর গলায় সে বলল, ওটা বন্ধই থাকে। আমি বললাম, কিন্তু একটু আগে ওটা নড়ছিল। ও আমাকে বলল, থাক, খুলতে যাবেন না। তার গলায় এমন একটা গম্ভীর ভাব ছিল যা আমাকে চুপ করিয়ে দিল। রাত বাড়তে লাগলো। রাত 1টা নাগাদ হঠাৎ খেয়াল করলাম ঘরের সেই পুরনো ঘড়িটা থেমে গেল। টিক টিক শব্দটা বন্ধ। পুরো ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা। ঠিক তখনই একটা খুব হালকা শব্দ পেলাম। মনে হলো কেউ যেন ওই বন্ধ দরজার ওপাশে হেঁটে বেড়াচ্ছে। আমি ক্যামেরা তুলে ধরলাম। নিতাই তখনও কাজ করে যাচ্ছে, তবে সে কাজ করতে করতে মাঝে মাঝে সেই দরজার দিকে তাকাচ্ছে, আবার কাজে মন দিচ্ছে। আমি ওকে বললাম, শুনছেন? নিতাই কাজ করতে করতে খুব আস্তে বলল, আজ আবার শুরু হলো। আমি জিজ্ঞাসা করলাম, মানে? সে কিছু বলল না। তারপর আর কিছু ঘটেনি। পরের দিন সকালে আবার শ্যুট শুরু করলাম। আমি রক্তিমবাবুকে সব বললাম। তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, আরে ওসব ব্যাপার ছাড়ুন তো। এ দোকান অনেক পুরনো, এরকম অনেক কিছু ঘটে। আর ওই ঘড়িও অনেক পুরনো। ওই স্টোর রুমের ভেতরে আওয়াজ হয়, ঘড়ি মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়। কিন্তু আমি রক্তিমবাবুকে বললাম, আমার মনে হচ্ছে আপনি কিছু লুকাচ্ছেন। আমি তো ডকুমেন্টারি করছি, সত্যিটা জানতেই হবে। তিনি দীর্ঘশ্বাস ফেললেন, তারপর আস্তে আস্তে বলতে শুরু করলেন। তার ভাষাতেই পুরোটা বলছি। এই কর্মশালাটা প্রায় 100 বছরের পুরনো। একসময় এখানে কাজ করতেন এক কিংবদন্তি মিষ্টি কারিগর, গোপাল ময়রা। তার হাতের মিষ্টির স্বাদ নাকি আজও কেউ আনতে পারেনি। কিন্তু সমস্যা ছিল, সে খুব গোপনীয় মানুষ ছিলেন। তার রেসিপি কাউকে শেখাতেন না। শোনা যায় তার এক শিষ্য, যার নাম রঘু, একদিন চুরি করে সেই রেসিপি জানার চেষ্টা করে, কিন্তু ধরা পড়ে যায়। আমি জিজ্ঞাসা করলাম, তারপর? তিনি বললেন, তারপরের ব্যাপার খুবই অদ্ভুত। রঘুকে আর কখনো দেখা যায়নি। কেউ বলে সে পালিয়ে গেছে, কেউ বলে তাকে ওই স্টোর রুমে মেরে ফেলা হয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, মানে? সে আবার কি? প্রমাণ আছে? রক্তিমবাবু মাথা নাড়লেন, বললেন, কোনো প্রমাণ নেই, কিচ্ছু নেই, শুধুই গল্প। সেদিন রাতে আমি ঠিক করলাম, ওই দরজাটা যদি আবার নড়ে, আমি সেই দরজা খুলব, যাই থাকুক ক্যামেরায় ধরব। রাত 12টার পর যখন আমি কর্মশালায় পৌঁছলাম, তখন নিতাই নিজের কাজ করছে। ঠিক রাত 12:30টার পর আবার সেই দরজা কাঁপতে আরম্ভ করল। আমি সেই দিকে এগিয়ে গেলাম। নিতাই আমাকে বলল, ওদিকে যাবেন না। আমি বললাম, আমি শুধু দেখব। নিতাই আমাকে আটকাতে যাবে, সেই সময় আমি তার মানা না শুনে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। আর ঠিক তখনই একটা ঠান্ডা হাওয়া আমার গায়ে লাগলো। আমি দরজাটা একটু ঠেলতেই দরজাটা ধীরে ধীরে খুলে যায়। ঘরের ভেতরটা সম্পূর্ণ অন্ধকার। আমি ক্যামেরা অন করলাম। ভেতরটায় একেবারে ধুলো, পুরনো বাক্স, ভাঙা কাঠ, এসবে ঠাসা।
কিন্তু ক্যামেরা অন করেছি ঠিকই, কিন্তু ক্যামেরার ব্যাটারি হঠাৎ করেই পুরোপুরি ড্রেন হয়ে ক্যামেরাটা বন্ধ হয়ে যায়। আর আমি দেখতে পাই ধুলো পড়া মেঝের ওপর কয়েকটা পায়ের দাগ। কেউ যেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে গেছে, আবার সেই প্রান্ত থেকে অন্য প্রান্তে বলতে গেলে পায়চারি করেছে। কিন্তু এখানে তো কেউ নেই। আমি ভেতরে আলো জ্বালিয়ে ভালো করে চারিদিকে দেখলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। আমি একটা ছোট টর্চের সাহায্যে ভেতরটা দেখছিলাম, কিন্তু সেই টর্চ হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। আর ঠিক সেই সময় যে ঘটনাটা আমার সাথে ঘটল, এমনটা যে ঘটবে আমি কল্পনাও করতে পারিনি। আমার এক হাতে ক্যামেরা, এক হাতে টর্চ, সেই অবস্থাতেই কেউ আমাকে জোরে ধাক্কা দেয় আর আমি প্রায় 5 হাত দূরে ছিটকে পড়ি। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। পরদিন সকালে আমার জ্ঞান ফিরেছিল, তবে আমি আর সেখানে থাকতে পারিনি। কোনো এক অজ্ঞাত শক্তি আমাকে সেই কর্মশালায় যাওয়া থেকে আটকাচ্ছিল। তাই যতটুকু কাজ শেষ করেছিলাম সেইটুকু কাজ শেষ করে রক্তিম বাবুর থেকে বিদায় নিয়ে কলকাতায় ফিরে আসি। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা শুনলাম। ঘটনাটার মধ্যে অতিরঞ্জিত কিছু নেই, তবে অবশ্যই এই ঘটনাটা অদ্ভুত একটা ঘটনা। সেখানে ভিডিও করতে গিয়ে তার গায়ে ঠান্ডা হাওয়া লাগা, ধুলো পড়া সেই ঘরের মধ্যে অজ্ঞাত পরিচয় কোনো মানুষের পায়ের ছাপ, এটা সত্যি অবাক করা। তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা যিনি পাঠিয়েছেন তিনিও তার নাম প্রকাশে অনিচ্ছুক। এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 409 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। রাত তখন প্রায় 8:30। বর্ধমান জংশন স্টেশনের প্ল্যাটফর্মে পা রাখতেই অর্ণবের মনে হলো আজ যেন সবকিছু অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। হাত ঘড়ির দিকে তাকিয়ে সে দেখল রাত 8:35। সে তাড়াহুড়ো করে টিকিট কাউন্টারের দিকে গিয়ে জিজ্ঞাসা করল, আসানসোল যাওয়ার ট্রেনটা কি চলে গেছে? কাউন্টারের বুথে বসে থাকা মধ্যবয়সী লোকটা ধীরে মাথা তুলল আর বলল, হ্যাঁ, 10 মিনিট আগে বেরিয়ে গেছে। অর্ণব একটু বিরক্ত হয়ে বলল, আর কোনো ট্রেন আছে? লোকটা কয়েক সেকেন্ড চুপ করে থেকে নিচু গলায় বলল, 10:20-তে। অর্ণব বুঝতে পারল তাকে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েটিং রুমটা ছিল প্রায় ফাঁকা। বড় কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস অর্ণবের শরীর ছুঁয়ে গেল, যেন কেউ পাশ দিয়ে হেঁটে গেল। ঘরের মধ্যে কয়েকটা পুরনো সোফা আর ঘরের একটা কোণে একটা হালকা আলো জ্বলছে, বাকি অংশ প্রায় আধো অন্ধকার। অর্ণব একটা সোফায় ব্যাগটা নামিয়ে রাখলো। সময় কাটানোর জন্য ফোনটা বের করলো। নেটওয়ার্ক নেই। যতক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল তখন তো নেটওয়ার্ক ছিল, হয়তো ওয়েটিং রুমে ঢোকার পরই নেটওয়ার্কটা গেছে। কিছুক্ষণ পরে বিরক্ত হয়ে উঠে এসে পায়চারি করতে লাগলো। আধ ঘন্টা কেটে গেছে। হঠাৎ কাঁচের দরজায় একটা হালকা শব্দ হলো। অর্ণব চমকে পেছনে ঘুরে তাকালো। দরজাটা খুলতে বোঝা গেল বাইরে হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে, তার সঙ্গে বজ্রপাত। অর্ণবের মনে পড়ল যে আবহাওয়াটা বেশ খারাপই ছিল, বৃষ্টিটা তাহলে শুরু হয়েই গেল। অর্ণব দেখতে পেল একজন ভদ্রলোক ওয়েটিং রুমে ঢুকেছেন। বয়স প্রায় 55 হবে, গায়ে পুরনো ধূসর শার্ট, হাতে একটা কালো ব্যাগ। লোকটা এসে অর্ণবের ঠিক সামনের সোফায় বসে পড়ল। কিছুক্ষণ চুপচাপ, দুজনের মধ্যে কোনো কথাই হচ্ছে না। নিস্তব্ধতা ভাঙতে অর্ণব বলল, আপনি কোথায় যাবেন? লোকটা মাথা না তুলে বলল, আসানসোল। অর্ণব বলল, আমিও আসানসোল যাব। লোকটা ধীরে মাথা তুলল। সঙ্গে সঙ্গে ওয়েটিং রুমে থাকা আলোটা ধপ করে নিভে যায়। লোকটাকে ভালো করে দেখতেও পেল না অর্ণব। অর্ণব বলল, ইস, একটা আলো ছিল, তাও গেল। বাইরে বাজ পড়ছে, কারেন্টটা গেল নাকি? অর্ণব তাকে জিজ্ঞাসা করল, আপনি কি এখানেই থাকেন? লোকটা বলল, থাকতাম, এখন আর থাকি না। অর্ণব বলল, মানে? লোকটা একটু গম্ভীর স্বরে বলল, মানুষ এক জায়গায় চিরকাল থাকে না।
অর্ণব অস্বস্তি বোধ করতে লাগলো। তার গলার মধ্যে সত্যি একটা অস্বস্তিকর ভাব, কিন্তু তাও সে বলল, আপনার বাড়িতে কে কে আছেন? লোকটা একটু চুপ করে থেকে বলল, স্ত্রী ছিল, ছেলে ছিল, সবাই ছিল। অর্ণব বলল, ছিল? ছিল কেন? লোকটা বলল, 3 বছর আগে এই স্টেশনেই একটা ট্রেন দুর্ঘটনা হয়েছিল, মনে আছে? অর্ণবের বুকটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, সে খবরটা শুনেছিল বটে। লোকটা ফিস ফিস করে বলল, আমি সেই ট্রেনেই ছিলাম। অর্ণবের গলা শুকিয়ে গেল। ও বলল, আপনি বেঁচে গেছেন? লোকটা হেসে উঠল। পুরো ঘর কেমন যেন ভারী হয়ে উঠেছে। লোকটা বলল, তুমি কি সত্যি তাই ভাবছো? হঠাৎ একটা জোরে বাজ পড়ল বাইরে, আর ঘরের আলোটা কি করে যে জ্বলে উঠল অর্ণব বুঝতে পারল না। অর্ণব দেখতে পেল তার সামনের সোফায় যে লোকটা বসেছিল সে নেই, সামনের সোফা খালি। তবে সোফার ওপর একটা ভেজা দাগ, কেউ যেন ভিজে শরীর নিয়ে বসেছিল। অর্ণব পাগলের মতো পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু হঠাৎ করে সে বুঝতে পারল ঘরের মধ্যে কেউ নেই, কিন্তু কোথা থেকে যেন একটা পচা গন্ধ আসছে। সেই সময় অর্ণব হঠাৎ করে বাইরে থেকে একটা ঘোষণার শব্দ শুনতে পায়। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে। অর্ণব ওয়েটিং রুম থেকে কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো। অর্ণব ট্রেনে উঠে পড়ল। কিছুক্ষণ বসে সে ভাবল কি দেখল সে। ট্রেন স্টেশন ছেড়ে যখন এগোচ্ছে, অর্ণবের চোখ গেল সেই ওয়েটিং রুমের দরজার দিকে। সে দেখতে পেল ওয়েটিং রুমের দরজা খোলা, ভেতরের আলো বন্ধ, আর একটা অবয়ব সেই ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে। অর্ণব ট্রেনের ভেতর থেকেই চিৎকার করে উঠল, এই এই আপনি কে? কে আপনি? কিন্তু নিমেষের মধ্যেই সেই অবয়বটা অদৃশ্য হয়ে যায়। সেই রাতে অর্ণব সেই ওয়েটিং রুমে কাকে দেখেছিল? তার কি কোনো প্রেতাত্মার সাথে সাক্ষাৎ হয়েছিল? এর উত্তর সে আজও দিতে পারে না। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা শুনলাম। আমাদের নাম না জানা বন্ধু আমাদেরকে পাঠিয়েছে। আজকের দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা তোমাদের সব থেকে ভালো লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখতে দেখতে চলে এসেছি একেবারে এপিসোডের শেষে। চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে মন্দিরা চ্যাটার্জি, লিখেছে দারুণ ছিল দুটো গল্পই। কমেন্ট করেছে সমীর সরকার। SJ ব্লগ লিখেছে আজকের এই ঘটনা দুটো খুব দুর্দান্ত লাগলো ভাই। আমি এখন আর বেশি কমেন্ট করতে পারি না, কিন্তু সবসময় পাশে আছি। ভালো থেকো আর ভালো ভালো ঘটনা পাঠাতে থাকো। কমেন্ট করেছে টুম্পা সহদেব, শ্যামল মিত্র, মোহাম্মদ মঞ্জু ভুঁইয়া, শেখ ইসমাইল। গীতা গোস্বামী লিখেছে, ভাই তুমি নিশ্চয়ই জানো তোমার ঘটনার জন্য আমি বসেছিলাম। আগের দিনের এপিসোডে তোমাকে কমেন্ট করে জানিয়েছি। আমি কিন্তু রোজ কমেন্ট করি আর আমার নাম বলো না, তাই আমার আর কমেন্ট করতে ইচ্ছে করে না। তোমাকে আমি অনেক ভালোবাসি রাজ ভাই। নানা কমেন্ট করবেন না এরকম নয়, কমেন্ট অবশ্যই করবেন। প্রত্যেক দিন প্রত্যেকের কমেন্ট পড়ে ওঠা হয় না, কিন্তু আমি সবারই কমেন্ট ঘুরে ফিরে পড়ে থাকি। আর আপনার কমেন্ট তো আমি অনেকবারই পড়েছি বলে আমার মনে হয়। এই সবকটা কমেন্টই এসছিল দুর্গাপুর এক্সপ্রেসওয়ের রাতের ডিউটিতে থাকা এক টোল প্লাজা কর্মীর সামনে যা ঘটেছিল প্রেতপক্ষের 407 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।